এবার মাছ চাষের জলাভূমির অকশন করবে রাজ্য। সংশোধনী ম্যানুয়ালে ছাড়পত্র মন্ত্রিসভার। চুক্তি হলো না, 3 ঘণ্টায় ট্রাম্প পুতিনের বৈঠকে কার লাভ কতটা? বাংলার মসলিনে মন মজেছে জাপানের। রাজ্য থেকে বিদেশ গেল মসলিনের নমুনা। মেঘ কেটে উঠল রোদ। জন্মাষ্টমীর দিনে কলকাতায় বৃষ্টির সংখ্যা কতটা? ফারাক্কা ব্যারেজের বিকল্প নতুন 4 লেনের সেতুর কাজ প্রায় শেষ। অপেক্ষায় 2 বঙ্গবাসী। বাস কন্ডাক্টর কুলি থেকে সুপারস্টার। রজনীকান্ত 50। পেনশন প্রাপক বৃদ্ধারা প্রতারিত। অর্পণ কর্মসূচি চালু পুলিশের। শাহী নির্দেশে ভোটার তালিকা সংশোধনের কাজে ফেলুদা, বনব্যান বিজেপি কর্মীরা। সমস্তিপুর থেকে গ্রেপ্তার গ্যাংস্টার শেরুর ডানহাত অমন কুমার সিং। শতবর্ষে কবি সুকান্ত। আজকের জমজমাট ডেকার্স লেন হয়ে কিশোর কবির গাড়ি ছুটেছিল হাসপাতালে। আবহাওয়ার উন্নতি, ড্যাম থেকে জল ছাড়ার পরিমাণ কমল। গ্যাসের পাইপলাইন পাতার জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা, ভোগান্তিতে স্থানীয়রা। গত 16 বছরের সর্বোচ্চ সংক্রমণ, ডেঙ্গুর বয়ে কাঁপছে ইউরোপ। দিশা দেখাবেন বাঙালি বিজ্ঞানীরা। আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। খবর শুনছেন M2T নিউজ চ্যানেল থেকে। খবর দর্শক, জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো কী রয়েছে। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের হাই ভোল্টেজ বৈঠকের পর আপাতত অধরা সমাধান সূত্র। ইতিবাচক দিক থাকলেও হলো না চুক্তি। একটি বিষয় নিয়ে একমত না হওয়াতেই চুক্তি করা যায়নি বলে জানান ট্রাম্প। তবে একাধিক বিষয় নিয়ে আলোচনা যে ইতিবাচক হয়েছে তা স্বীকার করেছেন দুই রাষ্ট্রনেতাই। প্রায় 3 ঘণ্টার বৈঠকের পর মার্কিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ট্রাম্প পুতিনের সঙ্গে এই বৈঠককে 10-এ 10 দিয়ে মূল্যায়ন করেন। তিনি জানান, আলোচনায় আমাদের মধ্যে দারুণ মিল ছিল। আমরা সমাধান সূত্রে পৌঁছতে পারিনি, কিন্তু সমাধান বের করার রাস্তায় আমরা ছিলাম। অন্যদিকে ইউক্রেনের যুদ্ধ নিয়ে বলতে গিয়ে পুতিন জানিয়েছেন, 2022 সালে ট্রাম্প ক্ষমতায় থাকলে এই যুদ্ধই হতো না। এ বিষয়ে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্টও। পাশাপাশি এবারের বৈঠকে সমাধান না মিললেও খুব শীঘ্রই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবন্ধের চুক্তি হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক সম্মেলনে দুই নেতার কথোপকথনে উঠে এসেছে তাদের পরবর্তী বৈঠক হতে পারে মস্কোতে। পরবর্তী খবরে আসবো। এবার মাছ চাষের জলাভূমির অকশন করবে রাজ্য। সংশোধনী ম্যানুয়ালে ছাড়পত্র মন্ত্রিসভার। কলকাতা, 5 একরের বড় সরকারি বা খাস জলাভূমি মাছ চাষের জন্য এবার থেকে অকশনের পথে হাঁটছে রাজ্য। অর্থাৎ আগের কথা অনুযায়ী দরপত্র ডাকা ছাড়াও অনলাইনে নিলামের ব্যবস্থাও চালু করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। সোমবার 5 একরের বেশি আয়তনের খাস জলাশয় সম্পর্কিত 1991 সালের পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার ম্যানুয়াল সংশোধনের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর জেরে পশ্চিমবঙ্গে মৎস্য চাষে ব্যাপক উন্নতি সুনিশ্চিত করা যাবে বলেই প্রশাসনিক মহলের মত। কারণ এর জেরে 5 একরের বেশি জলাশয়ে যেখানে মৎস্য চাষ করা যাবে সেই সংক্রান্ত একাধিক সংশোধনী নিয়ে আসা হয়েছে। ফলে রাজ্যে মাছের উৎপাদন আরও বাড়বে বলেই মত বিশেষজ্ঞ মহলের। এই সমস্ত জলাশয় ব্যবহার করে রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য একাধিক মন্ত্রীকে নিয়ে একটি কমিটি অব মিনিস্টার্স গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই কমিটির জমা দেওয়া সুপারিশের ভিত্তিতেই এই সংশোধনী আনা হয়েছে বলেই সূত্রের খবর। পশ্চিমবঙ্গে 5 একরের নিচের জলাভূমি যেখানে মাছ চাষ হয় তা দশকের পর দশক ধরে রয়েছে পঞ্চায়েত দপ্তরের বা জেলার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার অধীনে। তবে 5 একরের বেশি আয়তনের জলাশয়ে নিয়ন্ত্রণ মূলত ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অধীনে। ফলে ম্যানুয়ালের সংশোধনী কার্যকর হবে শুধুমাত্র 5 একরের বেশি জলাভূমির ক্ষেত্রেই, যার দরপত্র ডাকার দায়িত্ব থাকে মূলত জেলাশাসকের নেতৃত্বাধীন একটি কমিটির ওপরে। এতদিন এই কমিটিতে জেলাশাসক, ভূমি দপ্তর আধিকারিক, SDO এবং মৎস্য দপ্তরের একজন আধিকারিক থাকতেন। এই সংশোধনী আসার ফলে এবার থেকে ক্ষুদ্র সেচ দপ্তরের ও একজন করে আধিকারিক থাকবেন এই কমিটিতে। কারণ অনেক খালও মৎস্য চাষের জন্য ব্যবহার করা হয়। এই ম্যানুয়াল সংশোধন নিয়ে আসার ফলে এবার থেকে অনলাইনে অ্যাকশনের ব্যবস্থা চালু করা হবে। এর জন্য একটি পৃথক পোর্টালও তৈরি হবে, যার দায়িত্ব মৎস্য দপ্তরের হাতে দেওয়া হয়েছে। এর জেরে রাজ্যের রাজস্ব বৃদ্ধি হবে বলেও নিশ্চিত অভিজ্ঞ আমলরা। মত অনেক। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সংশোধনী আসার ফলে জলাভূমি লিজ দেওয়ার অঙ্ক বছরে 1 লক্ষ টাকা পর্যন্ত হলে তার দরপত্র বা অকশন করতে পারবে জেলা স্তরের কমিটি। এর আগে 50,000 টাকা পর্যন্ত এই দায়িত্ব ছিল জেলা কমিটির। তার থেকে বেশি হলে সিদ্ধান্ত নিত রাজ্য। আগে দরপত্র ডাকা হলে প্রথমবারে শুধুমাত্র ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, ফিশ প্রোডাকশন গ্রুপ এবং স্বনির্ভর গোষ্ঠীরা অংশ নিতে পারতেন। দ্বিতীয়বার দরপত্র ডাকার প্রয়োজন হলে তবেই মৎস্য চাষের সঙ্গে যুক্ত থাকা কোনো শিল্পোদ্যোগী এবং ব্যক্তিগতভাবে মানুষ অংশ নিতে পারতেন। এবার থেকে প্রথমবারেই মৎস্য চাষের সঙ্গে যুক্ত থাকা কোনো শিল্প উদ্যোগীরাও অংশ নিতে পারবেন তাতে, যাতে এলাকাভিত্তিক ফিশারম্যান কোঅপারেটিভ সোসাইটি, ফিশ প্রোডাকশন গ্রুপ এবং স্বনির্ভর গোষ্ঠীরা যাতে স্বার্থ বিঘ্নিত না হয় তার জন্য তাদের বিশেষ ছাড় দেবে রাজ্য। মেঘ কেটে উঠল রোদ। জন্মাষ্টমীর দিনে কলকাতায় বৃষ্টির সংখ্যা কতটা জেনে নেব আবহাওয়া দপ্তরের আপডেট কি রয়েছে। কলকাতা, বৃষ্টি পিছু ছাড়ছে না শহর কলকাতার। জন্মাষ্টমীর দিনেও কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এমনকি কিছু এলাকায় হালকা বৃষ্টি ও
বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার কলকাতা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 33 ডিগ্রি ও 27 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। 15ই আগস্ট সকাল 6টা 30 মিনিট থেকে 16ই আগস্ট 6টা 30 মিনিট পর্যন্ত শহরে মোট বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে 002.8 মিলিমিটার। গতকাল আর্দ্রতার মাত্রাও ছিল যথেষ্ট বেশি। সর্বাধিক আর্দ্রতা ছিল 94% এবং সর্বনিম্ন 69%। এর ফলে দিনের বেলায় অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত ছিল। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বাস কন্ডাক্টর কুলি থেকে সুপারস্টার রজনীকান্ত 50। কলকাতা। জীর্ণ পোশাকের শিবাজিরাও গায়কোয়াড়ের মধ্যে সেভাবে আলাদা কোনো বিশেষত্ব ছিল না। সেই তরুণের হাত ধরেই কে বালাচন্দ্র পরিচালিত তামিল সিনেমা অপূর্ব রাগাঙ্গাল সুপারহিট, যেখানে দুরন্ত যুবকের ভূমিকায় তার আত্মপ্রকাশ। কে জানত 1975 সালের 15ই আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি জন্ম দেবে ভারতীয় সিনেমার নতুন এক তারকাকে, যিনি 5 দশক পরও সমান দাপটে বক্স অফিসে ছড়ি ঘোরাবেন। সময়ের সঙ্গে শিবাজিরাও গায়কোয়াড়কে দেশবাসী চিনেছে রজনীকান্ত নামেই। 15ই আগস্ট এই তারকার কেরিয়ারের 50 বছর পূর্তি। রজনীকান্তের জন্য 50 বছর কেবল টিকে থাকার গল্প নয়, এটা একটানা শাসনের গল্প, যেখানে সিনেমা হলের রূপ নিয়েছে মন্দিরে আর দর্শকরা পরিণত হয়েছে ভক্তে। তার বেশিরভাগ কাজ হয়েছে তামিল ভাষার চলচ্চিত্র শিল্পে, যেখানে তার সিনেমা প্রজন্মের পর প্রজন্মকে সংজ্ঞায়িত করেছে। এ সপ্তাহেই মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা কুলি। আজকের রজনীকান্ত মানে সিগারেট ঘোরানো, সানগ্লাস উল্টে ফেলা, অন্যান্য ভঙ্গিতে হাঁটা আর ঠোঁটে বিদ্রুপাত্মক হাসি। কিন্তু ক্যারিয়ারের শুরুতে এমন নায়কোচিত ভূমিকায় হাজির হতেন না, বরং একের পর এক খল চরিত্রে দেখা গেছে তাকে। আভারগল 16, ভয়াথিলিনে, আরুপুলি আট্টাম থেকে গায়ত্রী, তিনি ছিলেন ভিত্তি জাগানো এক খলনায়ক। 1977 সালে এরাঙ্কি শর্মার তেলেগু ছবি চিল্লাকাম্মা চেপ্পিন্দিতে প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন রজনীকান্ত। একই বছরে এসপি মথুরামানের ভুবনাওরু কেলভিকুরিতে শোকার্ত প্রেমিকের চরিত্র এনে দেয় সমালোচকদের প্রশংসা। কিন্তু 1980 সালের বিলা অর্থাৎ অমিতাভ বচ্চনের ডনের তামিল সংস্করণ তাকে দিল এক নতুন পরিচয়। এখানে তিনি ধূসর চরিত্রকে এমনভাবে জীবন্ত করলেন যা তাকে অন্য সকলের থেকে আলাদা করে দিল। রজনীকান্তের গল্প এক বহিরাগত থেকে ভারতীয় সিনেমার সবচেয়ে প্রিয় অন্তর্দেশীয় তারকা হয়ে ওঠার গল্প। এক শ্রমজীবী নায়ক যার আবেদন ভাষা, শ্রেণী ও ভূগোলের সীমানা অতিক্রম করেছে। 80-র দশক তাকে প্রতিষ্ঠিত করল শুধু অভিনেতা নয়, সুপারস্টারও হিসেবে। হিন্দি সিনেমায় পা রাখা, এমনকি হলিউডের চেষ্টা, সব মিলিয়ে উত্থান পতন একসঙ্গে চলেছে। থালাপতি, আন্নামালাই, মুথু, পদয়াপ্পা, চন্দ্রমুখী, এসব ছবিতে তিনি হয়ে উঠেছেন কখনো ত্রাতা, কখনো আবার অব্যর্থ সুপারহিরো। তবু মাঝে মধ্যে ফিরেছেন ধূসর দুনিয়ায়, যেমন বলা যায় 2007 সালে মুক্তি পাওয়া শিবাজিরও কথা। 2016 সালের কাবলিতে রজনীকান্ত শুধু চরিত্রের ধূসরতা নয়, নিজের চুল দাঁড়িয়ে ধূসর রঙ পর্দায় এনেছিলেন। মালয়েশিয়ার এক গ্যাংস্টারের ভূমিকায় তিনি ছিলেন প্রতিশোধ ও মুক্তি তৃষ্ণায় কাতর। 2018 সালের কালাই দেখা গেল এক অসম্পূর্ণ গডফাদারকে, যিনি ভুল করতেও পিছপা নন। পেট্টা 2019, তিনি হলেন এমন এক হোস্টেলের ওয়ার্ডের অন্ধকার অতীত যাকে তাড়া করে ফেরে। এ সময়ে রজনীকান্ত যদিও ত্রাতার চরিত্রে থেকেছেন, তবু তিনি দেখিয়েছেন নায়কও ভুল করতে পারে, দুর্বল হতে পারে। দরবার 2020-এ তিনি শখের বশে হিংস্র হয়ে ওঠা এক পুলিশ অফিসার ভেট্টাইয়ান। 2024-এ তিনি এক এনকাউন্টার স্পেশালিস্ট, যাকে নিজের ভুলের মুখোমুখি হতে হয়। আর জেলার 2023-এ তিনি এক অবসরপ্রাপ্ত জেলারের ভূমিকায়, যিনি ছেলেকে বাঁচাতে মিথ্যা বলেন, এমনকি উন্মোচন করেন নিজের ভয়ঙ্কর দিকও। 2014 সালে যখন রজনীকান্ত টুইটারে বর্তমানে এক্স যোগ দেন, এক রাতেই 2,10,000 ভক্ত তার অনুসারী হয়েছিল, যা ছিল তখনকার দিনে ভারতের সব তারকার মধ্যে দ্রুততম। 2023 সালে তামিল ছবি জেলার বক্স অফিসে 600 কোটির বেশি আয় করে রজনী হয়ে ওঠেন একমাত্র ভারতীয় অভিনেতা, যার দুটি ছবি 500 কোটির গণ্ডি পেরিয়েছে। আজও ছবি মুক্তির আগে তার ভক্তরা সিনেমা হলের পোস্টার ও বিশাল কাটআউটে দুধ ঢালেন। 1950 সালের 12ই ডিসেম্বর শিবাজিরাও গায়কোয়াড় নামে জন্ম। 4 ভাই বোনের মধ্যে তিনিই ছিলেন কনিষ্ঠ। বাবা ছিলেন পুলিশ কনস্টেবল। বাবার অবসরের পর পরিবার চলে যায় হনুমন্তনগরে। মাত্র 9 বছর বয়সে হারান মাকে। গাভীপুরম গভর্নমেন্ট কন্নড় মডেল প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন রজনীকান্ত। ছিলেন যেমন পড়াশোনায় মনোযোগী, তেমনই দুষ্টমিতেও পট্টু। ক্রিকেট, ফুটবলের মতো খেলায়ও ছিল তার আগ্রহ। পরে ভাই তাকে ভর্তি করিয়ে দেন রামকৃষ্ণ মিশনে। সেখানেই অধ্যাত্মচর্চার প্রতি অনুরাগ তৈরি হয় তার, আর অভিনয়ের প্রতি আগ্রহ জাগে। মঞ্চনাটকে অভিনয় করে শিক্ষক সহপাঠীদের প্রশংসা কুড়ান। জীবনে বিচিত্র সব কাজ করেছেন, কখনো অফিস বয়, কুলি, কাঠমিস্ত্রি, বাস কন্ডাক্টর। বাসে টিকিট দেওয়া আর খুচরো ফেরানোর ভঙ্গি এতই জনপ্রিয় ছিল যে যাত্রীরা তার বাসের জন্য অপেক্ষা করতেন। কাজ যাই করুন, অভিনয়ের স্বপ্ন ছাড়েননি। পরিবার প্রথমে আপত্তি জানালেও বন্ধুর সাহায্যে ভর্তি হন মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে।
পরে অল্প কিছু তামিল শব্দ জেনেই মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হন। সেখানেই পরিচালককে বালাচন্দ্র তার নতুন নাম দেন রজনীকান্ত। রজনী অর্থাৎ রাতের রং কে বালাচন্দ্র বলেছিলেন রজনীকান্ত তার সংলাপ বলার ধারা দিয়ে প্রচলিত নিয়ম ভেঙেছেন। ছোট সংলাপ, তীক্ষ্ণ ভঙ্গি আর ক্যামেরার কাছে এসে বলা কথা সবাই দর্শকের কাছে তাকে নতুনভাবে ধরেছে। নিজের অতীত আড়াল করেন না। কিছুদিন আগেই কুলি ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বলেন, কুলি হয়ে কাজ করার সময় অনেকবার অপমান সহ করেছি। এদিন এক ভদ্রলোক আমাকে 2 টাকা দিয়ে বলল ওর লাগেজ টেম্পোতে তুলে দিতে। কণ্ঠটা কেমন যেন চেনা লাগছিল। পরে বুঝি সে আমার কলেজের বন্ধু। আমি একসময় ওকে নিয়ে অনেক হাসাহাসি করতাম। সেদিন জীবনে প্রথমবার আমি কেঁদে ফেলেছিলাম। এমনটাই ছিল 74 বছরের এক অভিনেতার স্মৃতিচারণ। ছোটোখাটো গড়ন, মাথার টাক সব মিলিয়ে মোটেও নায়কোচিত চেহারা নয়, কিন্তু নামটা যে রজনীকান্ত, তার নামটাই যথেষ্ট। আজও তিনি অপ্রতিরোধ্য অর্জন করেছেন দাদা সাহেব ফালকে পুরস্কার ও পদ্মবিভূষণ। ভক্তদের কাছে তিনি অর্ধদেবতা, যার পূজা পৌরাণিক মাত্রা পেয়েছে। যেমন এক কনিষ্ঠ ভক্ত এ রাজেন্দ্রন বলেছিলেন, ঈশ্বরের কারো না কারো রূপ নিতে হয়। রজনীকান্ত ঈশ্বরেরই এক রূপ। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। সমস্তিপুর থেকে গ্রেপ্তার গ্যাংস্টার শেরুর ডানহাত অমন কুমার সিং। কলকাতা, পুরুলিয়া জেলে বন্দি গ্যাংস্টার শেরুকে ফোন করায় কাল হলো। 2 বছর ধরে পলাতক পুরুলিয়ায় একটি নামী সোনার দোকানে ডাকাতির ঘটনায় শেরুর ডানহাত বলে পরিচিত অমন কুমার সিং বিবার এসটিএফের হাতে ধরা পড়ল সমস্তিপুর থেকে। বাইরে থেকে শেরুর টিমকে সংগঠিত করে আবার রাজ্যে ডাকাতির পরিকল্পনা করেছিল বলে জানা যাচ্ছে। তাকে রাজ্যে নিয়ে আসবে রাজ্য পুলিশ। 2023-এর আগস্ট মাসে পুরুলিয়া ও রানাঘাটে একটি নামী জুয়েলারি শপে ডাকাতির ঘটনা ঘটে। পুরুলিয়া থেকে দুষ্কৃতীরা 8 লক্ষ টাকার সামগ্রী নিয়ে পালায়। তদন্তে নেমে জেলা পুলিশ জানতে পারে এই গ্যাংকে নেতৃত্ব দিচ্ছিল সমস্তিপুরের অমন কুমার সিং। দুহাতে বন্দুক চালাতে এই দক্ষ যাওয়ার সময় গুলি ছুঁড়তে ছুঁড়তে পালায়। পরে শেরুকে বিহারের জেল থেকে নিয়ে এসে জেরা করে পুরুলিয়া জেলা পুলিশ জানতে পারে তার টিম এই হামলা চালিয়েছে। তার কথা মতো অমন এসে এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু অমনকে পাওয়া যায়নি। তার বিষয়ে বিস্তারিত তথ্য বিহার পুলিশকে দেয় রাজ্য পুলিশ। বিহার এসটিএফ জানতে পারে অমনের অধীনে 15 থেকে 20 জন মেম্বার রয়েছে, যারা বিভিন্ন রাজ্যে জুয়েলারি দোকান বা স্বর্ণ ঋণদায়কারী সংস্থায় ডাকাতি করে বেড়াচ্ছে। পুরুলিয়ায় ঘটনার পর বছরখানেকের বেশি সময় গা ঢাকা দিয়েছিল অমন, কিন্তু বিহার এসটিএফ তার বিষয়ে লাগাতার খোঁজখবর চালিয়ে যাচ্ছিল। কিন্তু বারবার মোবাইল বদলানোয় পুলিশের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছিল। সম্প্রতি চন্দন মিশ্রা খুনের ঘটনায় শেরুর গ্যাংয়ের কয়েকজন শার্পশুটার ধরা পড়ে বিহার এসটিএফের হাতে। শার্পশুটার তৌসিফকে জেরার সময় তদন্তকারীরা জানতে পারেন অমন আবার কাজ শুরু করেছে। তাদের দলের কয়েকজনকে ডেকে বৈঠকও করেছে, তবে সবটাই করেছে পুরুলিয়া জেলবন্দি শেরুর নির্দেশ মতো। গ্যাংস্টারের সঙ্গে কথাও হচ্ছে। ধরা পড়া দুষ্কৃতীরা অমনের লেটেস্ট নম্বর দেয়। সেই সূত্র ধরে অফিসাররা জানতে পারেন জেলে বসে শেরু অপারেশন কোথায় হবে তার জায়গা ঠিক করে দিচ্ছে। সেই সূত্র ধরে জানা যায় অমন সমস্তিপুর এলাকায় রয়েছে। সেই মতো টিম সেখানে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পারছেন বাংলা, ঝাড়খণ্ড ও বিহারের কয়েকটি নামী দোকানকে টার্গেট করেছিল। তার টিম গিয়ে এলাকারে কি করে আসে, গ্যাং মেম্বারদের নিয়ে বৈঠক করে জানিয়ে দিয়েছে কোথায় কিভাবে অপারেশন হবে। এর জন্য প্রয়োজনীয় অস্ত্র জোগাড় করা হয়েছিল। তদন্তকারীরা জেনেছেন অমনের টিমের সদস্যরা এই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল। এমনকি তাদের কাছে নতুন আর্মসও পাঠিয়েছে। এখানে অপারেশনে তাদের সঙ্গে নেওয়া হতো। এখানকার সাগরেদ কারা রয়েছে তা তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় রাজ্য পুলিশ। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী খবরটিতে। খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। নমস্কার।